বাম পাশে যারা আছে আমি দেখতে চাই কারা আসলে কতটুকু ভালো আছে। কি আমরা কি সবাই ভালো আছে? একবার ডান কাঁধ আর একবার বাম, এভাবে করতে করতে এক সময় আপনি ঘুমিয়ে পড়েন, ঠিক কিনা বলেন? আসলে কিন্তু তাই। সো আজকে আমরা অডিয়েন্সে যারা আছি, আমরা কি সত্যি আমাদের জীবনে সফল হতে চাই? কি আসলেই সফল হতে চাই? সো সহজ একটি থিওরি, সেটি হচ্ছে ঘুমের আগে যেমন ঘুমের ভান করতে হয়, একবারেই আপনার ঘুম যেমন আসে না। আপনি যেহেতু সফল হতে চাচ্ছেন, আপনি যেহেতু উইনার হতে চাচ্ছেন, এই উইনার হওয়ার ভান আপনাকে আগে করতে হবে। হয়তো অনেকেই বুঝতে পারেননি কি আমরা কি সফল হতে চাই? সফল ব্যক্তিদের মতন অ্যাটিটিউড আমাদের করতে হবে। If you want to be a successful person in your life, at first think like a winner. আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে যে আপনি উইনার হয়ে গিয়েছেন। Think like a winner. সো আজকে আমরা যারা আছি, আমরা কি সত্যি উইনার হতে চাই? খেয়াল করতে, ইংলিশে একটি কথা আছে, an adult person cannot teach any another adult person. একজন প্রাপ্তবয়স্ক আর একজন প্রাপ্তবয়স্ককে আসলে কোনো কিছু শেখাতে পারে না। সো আজকে আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে শেখানোর জন্য, আমি দাঁড়াই, সেই যোগ্যতা একদমই আমার নেই। তাহলে কেন আজকে আমি এখানে দাঁড়িয়েছি? যেহেতু এই সিস্টেমে দীর্ঘদিন যাবত আমি কাজ করি, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের সূচনা লগ্ন থেকে আমি আছি, এই চলার পথে কিছু অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, কিছু বিষয় আমি জেনেছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সত্যিকারে আমার জীবন থেকে। কোনো কিছু শেখানোর জন্য আন্তরিক সহযোগিতা আমার দরকার, কারণ এত বড় একটি প্রোগ্রাম সাফল্য করার জন্য শুধু আমার একার পক্ষে সম্ভব নয়, আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমার একান্তই কাম্য। সেই সহযোগিতাটুকু আমি চাই আপনাদের একজন ছোট ভাই হিসাবে, ওয়ার্ল্ড মিশন 21 যেহেতু আমিও কাজ করি একজন কলিগ হিসাবে, এবং আপনাদের একজন বন্ধু হিসাবে সেই সহযোগিতাটুকু আমি কামনা করব। সো আজকে আপনারা যারা হলরুমে আছেন, আমাকে কি সার্বিকভাবে সহযোগিতা করবেন একটু আপনারা? কি আপনারা কি আমাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারেন? সেটি হচ্ছে যখন আমি কোনো বিষয় জানতে চাইবো, ঝটপট রেসপন্স দিতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। কি ঝটপট রেসপন্স দেওয়ার জন্য আমরা কি তৈরি আছি? এবং সর্বোপরি আজকের এই প্রোগ্রামটি যারা এখানে আমরা আছি, শুধু কথাগুলো আমরা শুনবো না, শোনার চেয়েও একটু বেশি কিছু ভালো করে আমরা অনুধাবন করব। কি অনুধাবন করার জন্য আমরা কি তৈরি আছি? বেশি কিছু ভালো করে আমরা হৃদয়ঙ্গম করব, আমাদের হৃদয়ের সাথে কথাগুলোকে মিলিয়ে নিব। কি হৃদয়ঙ্গম করার জন্য আমরা কি তৈরি আছি? সো আমি দেখব যে আমরা আসলে প্রস্তুত কিনা। ঝটপট অ্যানসার দিবেন। আমি যখন প্রশ্ন করব তখন হাত জাগিয়ে অ্যানসার করবেন। আমি দেখব আমরা সবাই এই প্রোগ্রামের জন্য প্রস্তুত কিনা। ঠিক আছে? এখন এই না। আচ্ছা, এই হলরুমে কতজন মেল আছেন? একটু হাত জাগাবেন। মেল মেল ইয়েস। অনেকে থ্যাংক ইউ। আমি খেয়াল করে দেখলাম অনেকে অর্ধেক হাত জাগিয়েছে। আচ্ছা, এবার এই হলরুমে কতজন ফিমেল আছেন? মেল ফিমেল ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং সর্বোপরি আমাদের দোকান একটু খোলা রাখতে হবে। দোকান বুঝতে পেরেছেন? ইয়েস, আমাদের দুইটা কান খোলা রাখতে হবে। তাহলে এই প্রোগ্রামটিকে আরো সাকসেসফুলি বাস্তবায়ন করার জন্য একটি প্র্যাকটিক্যাল উদাহরণ আমি এখানে দেখাবো, যে আসলে আমরা কতটা তৈরি। আজকের এই প্রোগ্রামটি গ্রহণ করার জন্য আমরা কি তৈরি আছি? কি আসলেই তৈরি আছে? ওকে ফাইন, আমি দুইজন ভলান্টিয়ার চাচ্ছি একটু স্টেজে আসার জন্য। সবাই খেয়াল করে দেখবেন। ঘরে ভালো করে ঘরে, আরো ঘরে, আরো। কি গ্লাস কি ভরছে? কি গ্লাস কি ভরছে?
কি পানিগুলো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? পিছনের দিকে আমরা কি আছে? এই পাশে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে ফাইন। তার মানে এখন যত পানি দেওয়া হচ্ছে সেটা কি হচ্ছে? বাকিতে চলে আসছে। তার মানে গ্লাসে কিন্তু আর থাকছে না। আলটিমেটলি এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারলাম? কি কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন প্লিজ। তা না হলে ওকে জি ওনার জন্য একটা কথা বলি। আজকে এখানে আপনারা যারা আছেন কিন্তু পূর্ণ অবস্থায় আছে, পুরো অবস্থায় আছে। এখন এখানে আমি যে তথ্যই দিব কোনো কিছুই কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করবে না, কারণ অলরেডি গ্লাসটা পুরো আছে। ঠিক এটাকে চিন্তা করেন আমাদের লাইফ, আমাদের মানসিক যে অবস্থানটা, আমাদের বুদ্ধিভিত্তিক যে জায়গাটা। সো যদি নতুন তথ্য প্রবেশ করাতে চাই সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে কি করতে হবে? এটাকে ব্ল্যাঙ্ক করতে হবে, খালি করতে হবে। তাহলে যত পানি আবার দেওয়া হবে সেটা কিন্তু থাকবে, তাহলে কিন্তু থাকবে না। সো আজকে আমরা এখানে যারা আছি সবার আগে আমাদের এই মনের জায়গাটাকে একবার জিরো ব্ল্যাঙ্ক করে ফেলতে হবে। আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, যত ইনফরমেশনই আমরা রাখি না কেন, সেটাকে একটি জায়গাতে রেখে যদি আমরা সত্যিকার অর্থে আজকে উপস্থিত হওয়া সেটা সার্থকতায় রূপান্তরিত হবে। আর তা না হলে যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন আমি যত কথাই বলি না কেন, যত আলোচনাই করি না কেন, ঠিক ওই গ্লাসের মতন পাশ দিয়ে উপচে পড়ে যাবে, অন্য জায়গাতে চলে যাবে, আপনার ভিতরে কিন্তু ধারণ করবে না। সো আই বিলিভ দ্যাট আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, থ্যাংক ইউ, টাকা বিনিয়োগ করে এসেছেন। আজকে শুক্রবার দিন, হয়তো কেউ বেড়াতে যেতেন অথবা ঘুরতে যেতেন, সেই সময়টুকুকে স্যাক্রিফাইস করে যেহেতু আজকে আপনারা চলে এসেছেন, সো এই সময়টুকুকে আমাদের এখানে বিনিয়োগ করতে হবে। শুধু উপভোগ করলে হবে না, কারণ একটি কথা আছে, আপনি যদি করেন উপভোগ তাহলে সামনে আপনার জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। শুধু উপভোগ করলে কি অপেক্ষা করবে? আর যদি করেন আপনার সময়টুকুকে বিনিয়োগ, তাহলে এটা হবে আপনার জীবনের জন্য সার্থক। সো আজকের এই প্রোগ্রামটা যারা আমরা এখানে এসেছি, আমরা কি আমাদের সময়গুলোকে শুধু এখানে উপভোগ করব নাকি বিনিয়োগ করব? কি আমরা কি শুধু উপভোগ করব নাকি বিনিয়োগ করব? সো বিনিয়োগ করার জন্য আমরা কি তৈরি আছে? সো তাহলেই আজকের এই প্রোগ্রামটি সার্থকতায় রূপান্তরিত হবে এবং সত্যিকার অর্থে এখানে আপনার আশা, এখানে এই উদ্দেশ্যটা, যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন সেটা পূরণ হবে। সো আজকে আমি আবারও সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা আমাদের মাঝে যে জনতা আছে, যে গ্লানি আছে, এটাকে একটু কাটিয়ে একদম নির্মল একটি মন নিয়ে, যে এই পৃথিবীতে আমি বেঁচে আছি সত্যি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ, যে আমি সুস্থ অবস্থায় আছি, এই সুস্থতা এবং সর্বোপরি কষ্ট করে আজকে যে আমি এখানে প্রোগ্রামে আসতে পেরেছি, এমন অনেক ব্যক্তি আছে যারা এই প্রোগ্রামে আসতে পারেননি। কেউ অসুস্থ বিছানায় পড়ে আছে, হসপিটালগুলোতে যদি তাকিয়ে দেখেন অনেক মানুষ কিন্তু অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। সো ওই সকল ব্যক্তিদের চেয়ে আমরা যে সুস্থ শরীর নিয়ে এখানে আসতে পেরেছি, আমরা কি সত্যিই ভালো আছি? কি আসলেই কি আমরা ভালো আছি? তো সবার আগে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতে হবে যে আসলে আমরা অনেক ভালো আছি এবং সত্যিকার অর্থে আমাদের সামনের যে সময়গুলো আসবে সেই সময়গুলোতেও আমরা ভালো থাকবো। কি অনেক বেশি ভালো থাকার জন্য আমরা কি রাজি আছি? সো আসুন আমাদের ভিতরে আমরা সবাই দাঁড়িয়ে পাশের ব্যক্তির সাথে আমরা হ্যান্ডশেক করব এবং তাকে আমরা শুধু এতটুকু বলবো যে আমি সত্যিই ভালো আছি এবং আমি আরো অনেক ভালো সাকসেসফুল পারসন। সবাই আমরা একটু উঠে দাঁড়াবো, যে সবাই আমরা পাশের ব্যক্তির সাথে
সবাই একটু বসি। তো আসুন, প্রত্যেকটা ব্যক্তি সফল। আমার সামনে যারা বসে আছেন, আমি কিন্তু সকল সফল ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থেই আপনারা জীবনে সফল, বিভিন্ন সেক্টরেই কিন্তু আপনারা সফল অলরেডি হয়ে আছেন। শুধুমাত্র ওই সফলতার রহস্যটা 21 যদি আপনি কাজে লাগান, এখান থেকেও সফলতা আপনার চলে আসবে। এবার আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো। একজন একটু আসেন, আপনি একটু কাইন্ডলি অল্প কয়েকটা নিয়ে একটু দু একজনকে দেখান, যে বলতে হবে এটা কোন কিসের বীজ। একটু দু একজনকে দেখুন তো প্লিজ। হ্যাঁ, একটু দেখতে হবে, সবাইকে হয়তো দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখা যাচ্ছে জানি ভাই? হ্যাঁ, কিসের বলতে হবে। হ্যাঁ, বসে যাই প্লিজ, কেউ আপনার উদ্ভাবসা করবো না। যে বীজগুলো আমার হাতে আছে, এটা কিন্তু কমলা লেবু, কমলার এই বীজ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে বীজগুলো অলরেডি কয়েকজনে আপনারা দেখেছেন বা আপনারা যারা আছেন, আচ্ছা এই বীজগুলো দেখে এটাকে কি কমলা মনে হয়? কি এটাকে কি কমলা মনে হয় বা কমলার গাছের মতো মনে হয়? কিন্তু এটা তো সত্য যে এই বীজ থেকেই কমলা হয়। কি এই বীজ থেকে কমলা হয় নাকি অন্য কোনো বীজ থেকে কমলা হয়? তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে আলটিমেটলি এই যে আমার হাতে যে বীজগুলো আছে, এটা কিন্তু বীজ না, এটা হচ্ছে একটি বড় কমলা গাছ। এটি হচ্ছে অনেক কমলা লেবু ধরবে এরকম একটি গাছ, যেটি আমার হাতে আছে। তার মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো কমলা গাছ আমার হাতে আছে। একটু গভীরভাবে উপলব্ধি করবেন যে আলটিমেটলি পৃথিবীতে যত বড়ই গাছ হোক না কেন, সেগুলো তো এই বীজ থেকেই হয়, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো জিনিস দিয়ে হয়? এই ছোট্ট বীজ থেকেই কিন্তু হয়। তার মানে এটাই কিন্তু অনেক বড় একটি গাছ আকারে রূপান্তরিত হয়। সো আজকে আমরা যারা এখানে আছি, এখানে যে মানুষগুলো, কিন্তু প্রত্যেকটা একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার হাতে যে বীজগুলো আছে, প্রত্যেকটা বীজ চাইলে কি কমলা গাছ হতে পারে নাকি পারে না? কিন্তু তারপরেও সকল বীজগুলো কি কমলা গাছে রূপান্তরিত হয়? কি সকল বীজ কি কমলা লেবু গাছ হয়? হয় না। কেন হয় না? জি, থ্যাংক ইউ, আপনি বসুন। কেন হয় না? কেন হয় না? দেখেন, যে বীজগুলো আমার হাতে ছিল প্রত্যেকটাই কিন্তু কমলা গাছ হতে পারে, কিন্তু তাই বলে সকল বীজ কি কমলা গাছে পরিণত হয়? হয় না। কিছু হয়, কিছু হয় না। সো আজকে আমরা এখানে যারা আছি, আমরা কি সত্যিকার অর্থে এখানে যারা আছি সবাই কি সফল হতে চাই? এই যে সবাই আমরা সফল হতে চাই, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এই, সবাই কি সফল হতে পারে? সবাই কিন্তু সফল হচ্ছে না। ঠিক বীজ, সকল বীজ কিন্তু কমলা গাছে রূপান্তরিত হতে পারে, কিন্তু সকল বীজগুলো কমলা লেবুতে পরিণত হয় না, গাছে পরিণত হয় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বীজগুলো সত্যিকার অর্থে গাছ আকারে রূপান্তরিত হতে পারে, এই বীজের জন্য সর্বোপরি মানে সবার আগে কোন জিনিসটি দরকার বলুন তো? কি কি দরকার? কি সঠিক পরিচর্যা? তার আগে কি দরকার? কি তার আগে কি দরকার? জি, উপযুক্ত মাটি। জি, ওনার জন্য একটা করতালি হবে, জোরে জোরে করতালি হবে। তার মানে এই বীজগুলো গাছে পরিণত হতে পারে, এটা অনেক বড় বৃক্ষে পরিণত হতে পারে। ছোট্ট একটা বট গাছের বীজ দিয়েই তো অনেক বড় আকারে প্রকট বড় বট গাছে রূপান্তরিত হয়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বীজ থেকেই কিন্তু হয়। কিন্তু এই বীজগুলো বড় গাছে রূপান্তরিত হওয়ার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে
উপযুক্ত মাটি, ফার্টাইল ল্যান্ড। ফার্টাইল ল্যান্ড যদি না হয়, উর্বর ভূমি, উর্বর জমি যদি না হয়, এই বীজগুলো কি গাছে পরিণত হতে পারবে? কি কখনোই সম্ভব? যদি আপনি অনুর্বর জমিনে রোপণ করেন, আপনার গাছ কিন্তু ধরবে না, ফল ফুল কিছুই কিন্তু আমরা পাবো না। সো আজকে আমরা এখানে যারা আছি, একটু গভীরভাবে চিন্তা করুন, সফলতার বীজ আমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু আছে। প্রত্যেকটা ব্যক্তি চাইলে আমরা কিন্তু সফল হতে পারি, কিন্তু আমরা পারছি না। এর কারণ কি? এই কারণটাকে আমাদের অনুসন্ধান করতে হবে। আমাদের প্রত্যেকের মাঝেই চাওয়া আছে, প্রত্যেকটা মানুষ চাইলে আমরা অনেক বড় হতে পারি। একটা জিনিস, এই লোকটা বৃদ্ধ হয়ে গিয়েছে বা এর বয়স হয়ে গিয়েছে, আলটিমেটলি কি তার বয়স হয়েছে নাকি সে বাচ্চা ছিল, সে বাচ্চা থেকে বেড়ে উঠেছে? মানে সেও বাচ্চা ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে করে বেড়ে উঠেছে। ব্যাপারটা তো তাই নাকি? আসলে ব্যাপারটা কিন্তু তাই, সেও বাচ্চা ছিল, আস্তে আস্তে করে সে কিন্তু বেড়ে উঠেছে। সো এখানে আজকে আমরা যারা আছি, ঠিক এই বীজের মতন করে আমরাও চাইলে আমাদের জীবনে সফল হতে পারি, কিন্তু সফলতার জন্য যে জিনিসটি দরকার, বীজের জন্য যেমন দরকার ফার্টাইল ল্যান্ড, আমাদের জন্য কি দরকার বলুন? বার্নিং ডিজায়ার। কি আমাদের জন্য কি দরকার? বার্নিং ডিজায়ার। যে আর কেউ আছেন? উপযুক্ত প্ল্যাটফর্ম। সেই উপযুক্ত প্ল্যাটফর্মটা কি? কি উপযুক্ত প্ল্যাটফর্মটা কি? জি বুঝিয়ে? জি না, আমি নিজেই। তারপরে উপযুক্ত জায়গাটা হচ্ছে আমি নিজেই। আলটিমেটলি বীজের জন্য যেমনি ভাবে ফার্টাইল ল্যান্ড দরকার, আমাদের সফলতা অর্জন করার জন্য দরকার হচ্ছে সবার আগে ফার্টাইল একটি মাইন্ড, উপযুক্ত একটি মন আমাদের দরকার। যদি ফার্টাইল ল্যান্ড যদি আমাদের না থাকে, আপনি যে বীজ, আপনার চাওয়া, যেগুলো যাই আপনি রোপণ করুন না কেন, কোনো কিছুই কিন্তু ফুলে ফলে সজ্জিত হবে না। সবার আগে দরকার ফার্টাইল একটি মাইন্ড। মজার ব্যাপার হলো, আমরা যখন জন্ম নিয়েছিলাম, যখন ছোট ছিলাম, যখন বাচ্চা আমরা ছিলাম, তখন আমাদের মনের জমিনটা একেবারেই ফার্টাইল ছিল, উর্বর ছিল। কিন্তু আস্তে আস্তে করে যখন আমরা বড় হতে শুরু করলাম, যখন আমরা বেড়ে উঠতে শুরু করলাম, আমাদের মনের জমিনটা ইনফার্টাইল হতে শুরু করলো। বিভিন্ন নেগেটিভ বিশ্বাস দিয়ে ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমরা বিলিভ করতে শুরু করলাম, কিন্তু ওগুলো আমরা আস্তে আস্তে করে অনুর্বর করে ফেলেছি। খেয়াল করে দেখবেন, একটা বাচ্চা শিশু বা ছোট একটা বালক, সে কিন্তু স্বপ্ন দেখতে ভয় পায় না। ভয় পায়? সে কিন্তু খোলা আকাশে উঠতে চায়, পাখির মতন কি আকাশে উঠতে চায়। সে বিলিভ করে যে আমার দ্বারা সবকিছুই করা সম্ভব, আমি জীবনে অনেক কিছু করব। আচ্ছা, আমরা যারা ছোট ছিলাম, আমাদের মাঝে এরকম একটি বিশ্বাস ছিল না যে জীবনে অনেক কিছু করব, আমার দ্বারা সম্ভব, আমি অনেক কিছু পারবো, আমাকে অনেক বড় হতে হবে, এরকম একটি স্বপ্ন আমাদের ছিল নাকি ছিল না? ছিল, এবং এখনো আছে। বাট সেই বিশ্বাসটা আমাদের কমে গিয়েছে। ছোটবেলায় আমাদের মনের জমিনটা ছিল একেবারে ফার্টাইল, উর্বর ছিল, কিন্তু বিভিন্ন কথাবার্তা শুনতে শুনতে এই মনের জমিনটা অনুর্বর হতে শুরু করলো। কিছু কথা যেগুলো আস্তে আস্তে করে আমাদের মনের জমিনটাকে একদম অনুর্বর করে দিয়েছে, যার কারণে আমরা অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি, তারপরেও আমরা সফল হতে পারছি না। কারণ হচ্ছে আমাদের মনের জমিনটা অনুর্বর অবস্থায় আছে। যদি সত্যি আমরা সফল হতে চাই, ওই মনের জমিনটাকে উর্বর করতে হবে, বিলিফ সিস্টেমটাকে আমাদের সবার আগে পজিটিভ করতে হবে। এখন কোন সেই কথা, যে কথাগুলো আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে,
বারবার শোনার মধ্য দিয়ে আমাদের মাঝে এই আমাদের মাইন্ডটা ইনফার্টাইল হয়ে গিয়েছে, অনুর্বর হয়ে গিয়েছে। সেই কথাগুলো কি, সেটা নিয়েই আজকে কিছু কথা বলবো। সবার আগে ছোটবেলাতে এই কথাটা আপনারা শুনেছেন কিনা একটু চিন্তা করে দেখেন। আপনি কিছু করতে চেয়েছেন, কিছু হতে চেয়েছেন, বা আপনার মাঝে অনেক বড় একটা স্বপ্ন, আপনি হয়তো টাকা পয়সা একটু বেশি খরচ করছেন, বা বিভিন্ন কারণে দেখা গেল যে আপনার হয়তো খরচটা একটু বেশি করেন, একটু সুন্দর করে আপনি চলার চেষ্টা করেন। তখন পরিবার থেকে আপনাকে একটি কথা বলেছে যে বাবা একটু অল্প অল্প খরচ করো, যেভাবে এত ফুটানি করছো, যেভাবে তুমি চলছো, হ্যাঁ, টাকা কিন্তু গাছে ধরে না। কি টাকা গাছে ধরে না, এরকম একটি কথা আপনারা কি শুনতে পেয়েছেন? যে টাকা কি গাছে ধরে? কে এই কথাটা কি শুনতে পেয়েছেন? কারা কারা শুনেছেন? শুনে দেখি একটু, যে টাকা কি ছোটবেলা থেকে শুনে এসেছি যে দেখো একটু হিসাব করে চলবে, টাকা কিন্তু গাছে ধরে না, টাকা কিন্তু গাছে ধরে না। সো এই যে একটা ছোট্ট কথা, এবং অলরেডি আমরা এই কথাটা বিশ্বাস করে ফেলেছি। যে বিশ্বাস কিভাবে, আমি আপনাদেরকে আজকে এটাকে খণ্ডন করে দিচ্ছি। এক গ্রামে দুইজন বন্ধু ছিল। তো তাদের কোনো কাজ ছিল না, তারা ঘোরাফেরা করত, তেমন কোনো কাজ করতো না। তো একবার এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যে আচ্ছা, আমরা যেভাবে চলে যাচ্ছি এভাবে তো আমাদের জীবন চলবে না, কিছু একটা করা উচিত। তো তাদের ওই এলাকায় তখন নলকূপের কোনো ব্যবস্থাপনা ছিল না, গভীর নলকূপ থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থাপনা ছিল না। ওই এলাকার মানুষজন তারা অনেক দূর থেকে, নদী থেকে কলসি ভরে, পাতিল ভরে বা বড় বালতি ভরে ভরে পানি এনে তাদের নিজেদের কাজে ব্যবহার করত। তো এটা ছিল একটি গ্রামের অবস্থা। তো তখন এক বন্ধুর মাথায় চিন্তা আসলো, আমরা যেহেতু ফ্রি বসে থাকি, তেমন কোনো কাজ আমাদের নেই, আচ্ছা আমরা যদি এই গ্রামের পানি, যাদের পানির দরকার হয়, আমরা যদি নদী থেকে এনে তাদেরকে পৌঁছিয়ে দেই এবং তাদের কাছ থেকে যদি আমরা কিছু টাকা করে নেই, তাহলে তো আমাদের আর্থিক একটি সোর্স তৈরি হয়ে যায়। তো উভয় বন্ধু চিন্তা করলো এবং তারা সেই অনুযায়ী কাজ শুরু করে দিল। যেখানে গ্রামের মহিলাদের অনেকক্ষণ সময় লেগে যেত পানি আনতে, তো তারা এবার সিদ্ধান্ত নিল এবং তারা বালতি ভরে ভরে, কলস ভরে ভরে ওই নদী থেকে পানি এনে প্রত্যেকের বাসায় সাপ্লাই দেওয়া শুরু করলো। ধরেন প্রতি বালতি 5 টাকা করে তারা দেওয়া শুরু করলো, ওখান থেকে এনে ওই পরিবারে পৌঁছে দিবে। তো এভাবে দীর্ঘদিন চলতে থাকলো। মোটামুটি ভাবে তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে গেল। তো কিছুদিন পরে এক বন্ধু আর এক বন্ধুকে প্রশ্ন করলো যে আচ্ছা, এভাবে যদি আমাদের চলতে থাকে, আমার না হয় এখন শক্তি আছে, সারা জীবন তো এই কাজ করা যাবে না, কিছু একটা করা উচিত যেটা দীর্ঘমেয়াদী আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। তো অন্য বন্ধু বলল যে কি আর করবে, এভাবেই আমাদের চলবে, জীবনটা এভাবেই আমরা চালিয়ে দিব। তখন ওই বন্ধু চিন্তা করলো যে না, কিছু একটা আমাকে করতেই হবে। সে অন্য একটা গ্রামে একবার হাঁটছে, চলাফেরা করতে করতে সেই এলাকায় দেখা গেল একদল কামার, একদল কুমার যারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল তৈরি করে এবং বিভিন্ন ধরনের নল তৈরি করে। তো ওই বন্ধুর মাথায় হঠাৎ করে চিন্তা আসলো যে আচ্ছা, যেহেতু তারা মাটি দিয়ে ছোট ছোট নল তৈরি করতে পেরেছে, এই নলটাকে যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, এটাকে যদি আরো একটু বড় করা যায়, এবং এভাবে বড় করতে করতে এরকম একটি নলের ব্যবস্থা যদি আমরা করতে পারি যে ওই নদী থেকে নলের পাইপলাইন যদি আমরা তৈরি করে গ্রাম পর্যন্ত নিয়ে আসি, তাহলে মানুষগুলো এত কষ্ট করতে হবে না, এই পাইপলাইনের মধ্য দিয়েই পানি পাবে। এরকম একটি কাজ করলে কেমন হয়? তো সে এটা চিন্তা করলো এবং ওই বন্ধুর সাথে, প্রথম বন্ধুর সাথে শেয়ার করলো
তখন বন্ধু বলল, এটা কি সম্ভব? এটা সম্ভব না, যেহেতু অনেক আগের কাহিনী এটা। তো ওই বন্ধু হেসে উড়িয়ে দিল। কিন্তু দ্বিতীয় বন্ধু সে চিন্তা করলো যে না, আমি এটা করবই, দেখি কুমারের সাথে কথা বলে। পরে কুমারের সাথে কথা বললো এবং সত্যিই তাই, ছোট ছোট নল এভাবে আস্তে আস্তে বড় করে করে এবং সেখানে আবার একত্রিত হওয়ার যে ব্যবস্থাপনা সেটা তারা করা শুরু করলো। এবং ফাইনালি সে সফল হলো। নদী থেকে শুরু করে ওই গ্রাম পর্যন্ত একটি পাইপ লাইন সে তৈরি করে ফেললো। যখনই পাইপ লাইনের ব্যবস্থাপনা হয়ে গেল, তখন মানুষজন এই বন্ধু দ্বিতীয় বন্ধুর কাছ থেকে পানি নেওয়া শুরু করলো। এবং প্রথম বন্ধু রীতিমতো কি বেকার হয়ে গিয়েছে, কারণ আগে দিত পার বালতি বা পার কলস 5 টাকা, এখন এই বন্ধু দেওয়া শুরু করলো পার কলস কত টাকা? 1 টাকা। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? তো যখনই এভাবে, এখন কি চাইলে অনেক পরিমাণ পানি কিন্তু গ্রামবাসী এখান থেকে নিতে পারে। তো এই পরিস্থিতি যখন অন্য গ্রামের কিছু মানুষ দেখলো, তারা ওই বন্ধুকে বলা শুরু করলো যে আমাদের জন্য এরকম একটা পাইপলাইনের ব্যবস্থা করে দাও না, তাতে আমাদের এলাকাটাও, আমাদের গ্রামেও এই সুন্দর ব্যবস্থাপনা হয়। তখন ওই বন্ধু ওই গ্রামে এভাবে করে বিভিন্ন গ্রামে পাইপলাইনের ব্যবস্থা করে দিল। এবং রীতিমতো এই দ্বিতীয় বন্ধু ওই পুরো এলাকা, পুরো এরিয়ার মধ্যে সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়ে গেল, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটি পাইপলাইন, এটা আলটিমেটলি কি বলেন? কি এই যে একটি পাইপলাইন পানি, এটা আলটিমেটলি কি? এটা আলটিমেটলি কি? यस, জি একটা করতালি হবে আমাদের জন্য, জোরে জোরে একটা করতালি হবে। এই যে দ্বিতীয় বন্ধু একটি পাইপলাইন খনন করলো বা ব্যবস্থাপনা করে দিল, এটা টাকার গাছ ছাড়া আর কি বা হতে পারে বলেন? আজকের এই পৃথিবীতে যে কোনো সেক্টর থেকে সফল হোক না কেন, দেখবে তারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আলটিমেটলি কিন্তু তারা একটি টাকার গাছ কিন্তু লাগিয়ে যাচ্ছে। তারা কি লাগিয়ে যাচ্ছে? টাকার গাছ। একটি সিস্টেম ডেভেলপ করে যাচ্ছে, যে সিস্টেমের মধ্য দিয়ে তারা কিন্তু সফলতার জায়গাতে চলে যাচ্ছে। সো এবার আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি টাকা গাছে ধরে? এখনো অনেকের মনে হয় বিশ্বাস হচ্ছে না, নাকি? একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, বর্তমান এই পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যত সফল ব্যক্তি, তারা কিন্তু একটি টাকার গাছ কিন্তু তৈরি করে তাদের কাজের মধ্য দিয়ে। সো আমরাও যদি আজকে আমরা যে সিস্টেমের সাথে আছি একটু রিয়ালাইজ করে, কষ্ট করে করে একটি নেটওয়ার্ক টিম যদি আমরা তৈরি করতে পারি, সো এটা টাকার গাছ ছাড়া আর কি বলেন? যে টাকার গাছ থেকে প্রতিদিন কি 4000 টাকা করে কি আসছে নাকি আসছে না? কারণ 6000 টাকা করে আসছে। সো ইটস আ মানি মেশিন বা মানি মেকিং বিজনেস। এটাই তো একটা টাকার গাছ। সো আলটিমেটলি টাকা কিন্তু গাছেই ধরে। একটা সিস্টেম আপনি যদি ডেভেলপ করেন, একটি পরিবেশ যদি আপনি তৈরি করেন, ওখান থেকেই কিন্তু টাকা আসবে। সো আমাদের একটি ভ্রান্ত বিশ্বাস আজকে কিন্তু আমাদের কেটে গেল, যে টাকা আসলে গাছেই ধরে, শুধুমাত্র ডেভেলপমেন্ট করা দরকার। দ্বিতীয়, আমরা আরেকটি কথা বিশ্বাস করি, সেটি হচ্ছে জীবনে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম সৌভাগ্যের কি চাবিকাঠি বা প্রসূতি আমরা বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তার মানে কি এই কথাটা বলতে আমরা কি বুঝি? যে জীবনের সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তার মানে জীবনের সফল হওয়া এত সহজ নয়। তার মানে কি আমাদেরকে কি বুঝ দেওয়া হচ্ছে? জীবনের সফল হওয়া এত সহজ নয়। কি আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, যে জীবনের সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, সফল হওয়া এত সহজ নয়। তারপর অনেকেই আমাদেরকে বলে যে আসলে বিভিন্ন সময় আমাদের ছোটবেলায় কিন্তু আস্তে আস্তে আমরা এই কথাগুলো শুনে এসেছি, যে দেখো যেভাবে চলছো এভাবে কিন্তু জীবন যাবে না, জীবনে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কি
পরিশ্রম করে জীবনে সফল হতে হয়। তার মানে এই কথাগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জীবনে সফল হওয়া এত সহজ নয়, জীবনটা খুবই কঠিন। কি এরকম একটি বিলিভ আমাদেরকে দিচ্ছে কিনা বলেন? যে জীবনটা আসলেই কিন্তু কঠিন, এত সহজ নয়। তার মানে অনেক পরিশ্রম করতে হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, সত্যিকার অর্থে যত বেশি যারা পরিশ্রম করে তারা কি তত বেশি সফল ব্যক্তি? আমাদের সমাজে সবচেয়ে বেশি পরিশ্রম করে কারা? যারা শ্রমিক, লেবার, এরপর ধরেন রাস্তাঘাটে রিক্সাওয়ালা যারা আছে, তারা কি অনেক পরিশ্রম করে না বলেন তো? কি অনেক পরিশ্রম করে কিনা? কি আমরা কি আছে? আমি কিন্তু রেসপন্স পাচ্ছি না। কেন যেন সবাই ঘুমিয়ে যাচ্ছেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুম ভাব চলে আসতেই পারে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনারা যদি ঘুমিয়ে যান তাহলে তো আর হবে না। আমরা কি আছে? চিটাগংবাসী কি আছে? কি চিটাগংবাসী কি আছে? ওকে ফাইন। সো যে জিনিসটি বলছিলাম, যে কথাটা আমরা শুনি যে জীবনের সফল হওয়া এত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তার মানে বুঝতে হবে, মানে আমরা আমাদের মাঝে একটি বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে আসলে জীবনের সফল হওয়াটা এত সহজ নয়। এই যে বিশ্বাস আমাদের মনের জমিনটাকে ইনফার্টাইল করে দিয়েছে। আমরা ছোটবেলায় আমাদের মন ছিল উর্বর, সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এই যে বিলিভ, নেগেটিভ বিলিভ, যেটা আমাদের মনের জমিনটাকে অনুর্বর করে দিয়েছে এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনের জমিনটাকে অনুর্বর করে দিচ্ছে। সত্যিকার অর্থে যদি পরিশ্রম দ্বারা, অনেক বেশি পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করতো কেউ, তাহলে সবচেয়ে যারা লেখা বলে কি আমরা কি আছে? সো রেসপন্স চাই। রেসপন্স না হলে কিন্তু আলোচনা জমবে না। কি রেসপন্স দেওয়ার জন্য প্রস্তুত আছে? সো যদি সত্যিকার অর্থে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে যারা অনেক বেশি কায়িক পরিশ্রম করে, কায়িক শ্রম বিনিয়োগ করে, তারা কিন্তু তত সফল ব্যক্তিতে রূপান্তরিত হতো। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সফল হচ্ছে না। তার মানে বুঝতে হবে কোথাও একটি প্রবলেম আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাঠি না হয়, তাহলে কি সৌভাগ্যের চাবিকাঠি? বিষয়টি হচ্ছে এই, ধরে এখানে ক্রিকেট, ফুটবল কে খেলতে পছন্দ করে? আচ্ছা, টেনিস বল, ব্যাডমিন্টন, এবার আসেন, যাওয়ার আগে আপনি 11টা 12টার দিকে অফিসে যাবেন, তার আগে 2 ঘন্টা আপনি ফুটবল খেলতে পারবেন। কি খেলতে পারবেন তো নাকি? যারা ফুটবল খেলা পছন্দ করেন পারবেন তো নাকি? অনেকে আছে এর চেয়ে বেশিও খেলতে পারবে। আবার যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, দেখবেন যে 2 ঘন্টা কি বলেন স্যার, 4 ঘন্টা আমি খেলতে পারবো নাকি? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে যারা ফুটবল খেলছে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, রক্তাক্ত হচ্ছে, ব্যথা পাচ্ছে, তারপরও কি তারা খেলছে নাকি স্টপ করে দিচ্ছে? খেলে যাচ্ছে। যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা কিন্তু খেলে যাচ্ছে। তো আলটিমেটলি যারা এই খেলাধুলা করছে, তারা এটাকে কি পরিশ্রম হিসেবে নেয় নাকি এনজয় হিসেবে নেয়? তারা কি এটাকে পরিশ্রম হিসেবে নিচ্ছে নাকি আনন্দ হিসেবে নিচ্ছে? আলটিমেটলি ঘটনাটা কিন্তু এই। অনেক বেশি পরিশ্রম আমাদেরকে সফল করবে না। যে কাজে আপনি আনন্দ না পান, সেটা 5 মিনিট করতে আপনার খারাপ লাগবে। এখন যিনি ফুটবল খেলতে পছন্দ করেন, তাকে আপনি ব্যাডমিন্টন হাতে দিয়েছেন, তার কি ভালো লাগবে? না। সে কিন্তু 5 মিনিট খেলার পরে আর ভালো লাগে না। এটা কাজের প্রতি আমাদের ভালোবাসা, যে কাজই আমরা করছি সেই কাজের প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের ওই কাজকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের মনের সকল ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমরা যে আমাদের কাজকে ভালোবাসতে হবে।
যে কাজই আমরা করছি, আজকে আপনি 21 করছেন, এই 21 কে আপনি ভালোবাসা শুরু করেন। যখন আপনার ভিতরে ভালোবাসা তৈরি হবে যে আমি 21 থেকে সফল হব, অনেক দূরে আমি যাব, তখন আপনি অনেক বেশি পরিশ্রম করলেও, তাহলে এটি গেল আমাদের দুইটা বিশ্বাস আজকে আমাদের ভিতর থেকে চলে গেল। একটি হচ্ছে টাকা আসলেই গাছে ধরে, ইয়েস অর নট? ইয়েস অর নো? টাকা কি আসলেই গাছে ধরে? নাম্বার 1 বিলিভ, শক্ত একটি বিশ্বাস আমাদের ভিতর থেকে চলে গিয়েছে। এবং দ্বিতীয় বিশ্বাস, সেটি হচ্ছে পরিশ্রম সফলতার চাবিকাঠি নয়, বরঞ্চ কাজকে ভালোবাসা, এটাই হচ্ছে সফলতার চাবিকাঠি। কে এটা কি আমরা বিলিভ করতে পারি? তৃতীয় সবচেয়ে বড় একটি বিশ্বাস, যেটা আমাদের মনটাকে সবচেয়ে বড় আকারে ইনফার্টাইল, একদম অনুর্বর করে দিয়েছে, সেটি হচ্ছে এই, অনেকে এখানে বসে বসেও ভাবছেন যে আসলে বলা তো অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন। কি ঠিক কিনা বলেন? যে আসলে বলা তো অনেক সহজ। অনেক সময় যখন পরিবারের বিভিন্ন জনের কাছে আপনি পরামর্শ নেওয়ার জন্য গিয়েছেন যে আমি এই কাজটা করতে চাই, আমি আমার জীবনটাকে এইভাবে করে সাজাতে চাই, আমার লাইফস্টাইলটা এমন হবে, আমি এইভাবে করে কাজ করে এভাবে সফল হব, যখন আপনি এভাবে বলতে গিয়েছেন, তখন সে আপনাকে অনেক কথা, সে আপনাকে প্রশ্ন করলো, আপনি হয়তো সঠিকভাবে অ্যান্সারও দিয়েছেন, অনেক কিছু আপনি বলেছেন, কিন্তু তারপরেও ফাইনালি একটি কথা সে বলেছে যে এখনো তো তুমি বাচ্চা, এখনো তো ছোট আছো, জীবনের কি বা বুঝবে, বলাটা অনেক সহজ, করাটা অনেক। এই যে আরেকটি বিলিভ, আরেকটি চিন্তা আমাদের মনের জমিনটাকে অনুর্বর করে দিয়েছে যে আসলে বলাটা অনেক সহজ, করাটা অনেক। মানে কাজ যেটা আমি হতে চাই, জীবনটাকে যেভাবে দেখতে চাই, এটা হওয়া সত্যি অনেক কঠিন, মানে সহজ নয়, এটা অনেক মুশকিল। এই যে একটি থট, এটাও আমাদের মনের জমিনটাকে অনুর্বর করে দিয়েছে, ফার্টাইল ল্যান্ডটাকে ইনফার্টাইল করে দিয়েছে। আমরা বিশ্বাস করতে পারছি না যে আসলেই আমার দ্বারা হয়, আমার দ্বারা সত্যিই সম্ভব। এই বিলিভ আমাদের মাঝে নেই। বিশ্বাসকে আমরা বিশ্বাস করতে ভয় পাই, বিশ্বাসকে আমরা বিশ্বাস করতে পারছি না। তো আজকে আমরা হলরুমে যারা আছি, আমরা কি সত্যিই সফল হতে চাই? আপনি হয়তো মুখ দিয়ে বলেছেন ইয়েস, কিন্তু মনে মনে আবার চিন্তা, মনের ভিতর থেকে একটি আওয়াজ চলে আসে, আসলেই কি আমি পারবো? কি আসে কিনা বলেন? আসলেই কি আমার দ্বারা হবে? কি এরকম একটি বিষয় আসে কিনা বলেন? ভিতর থেকে একটি আওয়াজ চলে আসে, আমার দ্বারা মনে হয় হবে, আমার দ্বারা হয়তো সম্ভব না। এর কারণ কি? বিভিন্ন সময়ে নেতিবাচক কথাগুলো শুনতে শুনতে আমাদের মনের মাঝে একটি বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে আমার দ্বারা সম্ভব না, আমি হয়তো পারবো না। ছোটবেলায় বাচ্চা কোনো কিছু ধরতে গিয়েছে, কোনো গ্লাস বা পানীয় বা কোনো বোতল কিছু ধরতে গিয়েছে, মা কি বলছে? যে বাবা এটা ধরো না, এটা করো না, এদিকে যেও না, এটা খেও না। তার মানে এ জাতীয় নানা শব্দ শুনতে শুনতে আমরা যতটা না বেশি পজিটিভ শব্দ শুনেছি, তার চেয়ে অনেক বেশি ছোটবেলা থেকে আমরা নেগেটিভ শব্দ শুনেছি, ঠিক কিনা বলেন? এভাবে নানা শব্দ শুনতে শুনতে আমাদের মনের মাঝে একটি সফটওয়্যার লোড হয়ে গিয়েছে, সেটি হচ্ছে www.no.com। এটা এতটা গভীরে আমাদের চলে গিয়েছে। এরপরে যখন আমরা বড় হয়েছি, বাবা মা যখন বলছে বাবা ভালো করে পড়াশোনা করো, ঠিক মতন খাওয়া দাওয়া করো, ঠিক মতন বন্ধু বান্ধবের সাথে চলো, তখন ভিতর থেকে আমরা বলে দেই করবো না, হবে না, ঠিক না বলে? কারণ না প্র্যাকটিস করে এত বেশি নেগেটিভ শব্দ আমরা শুনেছি যে পজিটিভ কথা আমাদের ভিতর থেকে আসে না, ভিতর থেকে বের হয় না। মানে এমন ভাবে আমাদের এই ভাইরাসটা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। খেয়াল করেন, কম্পিউটার যদি সুরক্ষিত রাখতে হয়, তখন ধরেন কম্পিউটারকে আপনি চাচ্ছেন ভালোভাবে সুরক্ষিত রাখতে, ভাইরাস যাতে অ্যাটাক না করে।
কারণ ভাইরাস অ্যাটাক করলে কম্পিউটারের কাজগুলো এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা বলেন? সো কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা কি ব্যবহার করি? অ্যান্টিভাইরাস। বাট আমাদের মনের জমিনটাকে ভাইরাস মুক্ত রাখার জন্য কোনো অ্যান্টিভাইরাস কি এখন পর্যন্ত ব্যবহার করেছি? কারণ আশেপাশে সবাই তো নেতিবাচক কথা বলে। আপনি যা দেখছেন নেগেটিভ, যা শুনছেন নেগেটিভ, যা বলছেন নেগেটিভ। প্রত্যেকটা মুহূর্ত আমরা নেগেটিভ চিন্তা চেতনায় অভ্যস্ত। আপনি দুই জায়গা থেকে ইনপুট নিচ্ছেন, চোখ দিয়ে ইনপুট নিচ্ছেন, কান দিয়ে আপনি ইনপুট নিচ্ছেন। কারো কাছে কিছু বলেছেন, ভাই এভাবে করতে চাই, আরে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না। তো এইভাবে নেগেটিভ কথা শুনতে শুনতে আমাদের ভিতরে কিন্তু একটি সফটওয়্যার লোড হয়ে গিয়েছে, সেটি হচ্ছে www.noro.com। সো এখন যখনই আমরা কথা বলি যে হ্যাঁ পারবো, সম্ভব, ভিতর থেকে একটি আওয়াজ চলে আসে, আমার দ্বারা সম্ভব। আসলেই কি আমি পারবো? আসলেই কি আমার দ্বারা হবে? তার মানে আমাদের ভিতরের একটি সত্তা আমাদেরকে চেপে ধরে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? মানে আপনি কিছু করতে চান বাট করতে পারছেন না, ভিতরে কে যেন আপনাকে চেপে ধরে রেখেছে, কে যেন আপনাকে আটকে রেখেছে। কে আটকে রেখেছে? আপনি নিজেই কিন্তু কিছু বিশ্বাসের মধ্য দিয়ে, ভ্রান্ত বিশ্বাসের মধ্য দিয়ে আপনি আপনাকে চেপে ধরে রেখেছেন। একটা জিনিস মনে রাখবেন, কেউ কাউকে আবদ্ধ করে রাখে না, আমরা আমাদের নিজেদেরকেই কিন্তু আবদ্ধ করে রেখেছি। কেউ কাউকে আমাদের বাধা দেয় না, আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদেরকে কি করে রেখেছি? বাধা দিয়ে রেখেছি, নেগেটিভ চিন্তা চেতনার মধ্য দিয়ে। সো আমাদের এই মনের জমিনটাকে আমরা কি সত্যি ফার্টাইল করতে চাই? কি ফার্টাইল করার জন্য রাজি আছে? তাহলে কি করতে হবে? অ্যান্টিভাইরাস সেটআপ দিতে হবে। কি সেটআপ দিতে হবে? কি অ্যান্টিভাইরাস সেটআপ দিতে হবে বলেন? Yes, www.yes.com, www.iCanDo.com। এই কথাগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যে আমার দ্বারা সম্ভব, আমি পারি, আমার দ্বারা হয়, আমি অবশ্যই সফল হব। এই কথাগুলো আমাদের বারবার বলতে হবে। সো আজকে আমরা যারা আছি, আমাদের দ্বারা সত্যিই কি সম্ভব? আমরা কি সফল হতে চাই? আমরা কি আসলেই পারবো? তো পজিটিভ কথাগুলো আমাদের বেশি বেশি বলতে হবে। তাহলে আস্তে আস্তে করে এই ভিতরটাকে আপনি জয় করতে পারবেন। কারণ কেউ কাউকে বাধা দিয়ে রাখেনি, আপনি আপনার নিজেকেই কিন্তু বাধা দিয়ে রেখেছেন। You don't lead your life, your mental pattern are leading your life। আপনি আপনাকে পরিচালিত করছেন না, আপনার মানসিক প্যাটার্ন, চিন্তা চেতনার প্যাটার্ন আপনার জীবনটাকে পরিচালিত করছে। আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, এই চিন্তাগুলোর মধ্য দিয়ে আমাদের মানসিক একটি রেখা তৈরি হয়ে যায়, একটি মানচিত্রের মতন একটি রেখা তৈরি হয়ে যায়। আর যার যেরকম এরকম রেখা হবে, তার জীবনটা ওই রেখা অনুযায়ী পরিচালিত হবে। মানে আমাদের চিন্তা হচ্ছে একটি ওয়েভ, আমরা যা ভাবি জাস্ট একটি তরঙ্গের মতন, এটি ওয়েভ, যা আপনি চিন্তা করেন। সো আপনি যা চিন্তা করেন, ওই চিন্তার মধ্য দিয়ে মানসিক একটি রেখা আপনার তৈরি হয়ে যাবে। পজিটিভ চিন্তা করলে পজিটিভ, আর নেগেটিভ চিন্তা করলে কি নেগেটিভ ভাবেই হবে। সো আপনার এই রেখা যেরকম হবে, আপনার জীবনটাও কিন্তু ঠিক তেমনি ভাবেই পরিচালিত হবে। যদি পজিটিভ চিন্তা চেতনা হয়, জীবনটা পজিটিভ ভাবেই চলবে। সো ইউ ডোন্ট লিড ইউর লাইফ, ইউর মেন্টাল প্যাটার্ন আর লিডিং ইউর লাইফ। কিভাবে? আমরা যা চিন্তা করি, যা ভাবি অবচেতন ভাবে, এই চিন্তাগুলো আস্তে আস্তে আমাদের বারবার ওই চিন্তাগুলো করার মধ্য দিয়ে পজিটিভ যদি চিন্তা হয়, তাহলে পজিটিভ বিশ্বাস আমাদের তৈরি হবে। আর নেগেটিভ যদি চিন্তা চেতনাগুলো হয়, নেগেটিভ বিশ্বাস আমাদের তৈরি হবে। তো এই বিভিন্ন কথাবার্তা শোনার মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদের চিন্তা চেতনা নেগেটিভ হয়ে গিয়েছে। বিধায় আমি চাই কিছু করতে, ভিতর থেকে আওয়াজ আসে, আমি হয়তো পারবো না। তো আসুন আমরা ছোট্ট একটি তাকে কিভাবে, আপনারা কি সার্কাস খেলা দেখেছেন? কেউ কি সার্কাস খেলা দেখেছেন?
একটা হাতি দিয়ে কি ফুটবল খেলানো হয়, বিভিন্নভাবে নাচানো হয়, অনেক কিছু করা হয়। তো কখনো কি চিন্তা হয়েছে যে এত বড় একটা হাতি দিয়ে কিভাবে এই কাজগুলো করানো হচ্ছে, কিভাবে করানো হয়? মূলত জঙ্গল থেকে যখন ছোট হাতিটাকে ধরে নিয়ে আসা হয়, শক্ত একটা শিকল দিয়ে ওই হাতির পায়ের সাথে খুঁটির সাথে বেঁধে রাখে। ধরেন 6 ফিটের একটি শিকল দিয়ে হাতিটাকে বেঁধে রাখে। প্রথম দিকে ওই হাতিটা শিকল ছিঁড়ে